ওকে, একটু বলো যে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। জি। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের ইংলিশ রিভিশন ক্লাস জি 2। ভাই, দেখা যাচ্ছে। এর আগে যে ক্লাস 1 হয়ে গেল সেখানে আমরা যে যে টপিকগুলো কমপ্লিট করছিলাম, যেমন পার্টস অফ স্পিচের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক ডিটেলসে কভার করা হয়েছে। সো এখান থেকে যদি এখন কোশ্চেন আসে তোমরা পারবা না? একটু বলো তো। জি ভাই, পারবো। ওকে, আজকে হচ্ছে রিভিশন ক্লাস 2। এখানে টপিকগুলা কি কি দেখো: কন্ডিশনাল, তারপরে ক্লজ এন্ড ফ্রেজ, এর সাথে আরো কিছু টপিক আছে যেমন জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো সবগুলো টপিক থেকেই কিন্তু অ্যাডমিশন টেস্টে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি দুইটা জায়গাতে প্রচুর কোশ্চেন থাকে। কন্ডিশনাল থেকে একটা জায়গায় দুইটাও থাকে, ক্লজ থেকে একটা জায়গায় দুইটাও থাকে। সো বি সিরিয়াস, একটা ধরো ক্লজ থেকে আসবে, একটা ফ্রেজ থেকে আসবে, সেখানে দুইটা এমসিকিউ হয়ে যাচ্ছে। নাও, কন্ডিশনাল সেন্টেন্স। সো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কি, তোমার মনে করো যে একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত সাপেক্ষে পরে কি ঘটবে, বা পরে যে ঘটনাটা ঘটছে সেটা সাপেক্ষে শর্তটা কি হবে, এরকমই একটা ব্যাপার হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এখন খেয়াল করো, কন্ডিশনালের মধ্যে টোটাল 4টা টাইপ। ফার্স্টে হচ্ছে জিরো কন্ডিশনাল, এরপরে ফার্স্ট কন্ডিশনাল, তারপরে সেকেন্ড কন্ডিশনাল, এরপর থার্ড কন্ডিশনাল। যেটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেটা একদম সিম্পল, এটা থেকে পরীক্ষায় কম আসে, পরীক্ষায় খুব কম আসে। তারপর দেখো ফার্স্ট কন্ডিশনাল, এটা হচ্ছে তোমার একটু আসে, এবং সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল এটা থেকে বেশি আসে। বুঝা গেছে? এটা থেকে প্রচুর কোশ্চেন আসে। তো জিরো কন্ডিশনাল জিনিসটা কি? জিরো কন্ডিশনাল হচ্ছে তোমার ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ ইফ এর পরে দুইটাই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এটাই হচ্ছে জিরো কন্ডিশনাল। আর এমনিতে ফার্স্ট কন্ডিশনালটা হচ্ছে একটা যদি প্রেজেন্ট টেন্স হয়, এর পরেরটা হবে গিয়ে ফিউচার টেন্স। ঠিক আছে? তারপর দেখো, আচ্ছা শর্মি, এটা তো নতুন ব্যাচ বললাম না, আর ওর জন্য তুমি কালকে ক্লাসে ছিল না? ছিলাম ভাইয়া, পরে লিভ নিছে। তো ওদেরকে এগুলো পড়াইতে হবে না? এখন দেখো, তোমার ক্লাস যদি এটা হয়ে যায় তাহলে তুমি লিভ নিতে পারো, বাট নতুনদেরকে তো এটা পড়াইতে হবে। এখন দেখো, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, এরপরে হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ তোমার শুরুতে হবে যদি প্রেজেন্ট টেন্স, তাহলে পরে গিয়ে ফিউচার টেন্সটা আসবে। এইটাই হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট টেন্স যদি থাকে, তারপরে হবে গিয়া তোমার উড, কুড, মাইট। আর এই যে এইগুলা তোমরা জানো যেগুলো হচ্ছে মডেল অক্সিলারির মধ্যে পড়ে, আর এগুলোর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্মটা বসে। তো এটা হচ্ছে গিয়া তোমার সেকেন্ড কন্ডিশনালের শর্ত। থার্ড কন্ডিশনাল হচ্ছে তোমার ইফ প্লাস পাস্ট পারফেক্ট। তাহলে এইখানে যে আমরা শুধু পাস্ট বললাম, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝা হচ্ছে পাস্ট ইনডিফিনিট যেটা, সেটা। ঠিক আছে? আর এখানে হচ্ছে দেখো, পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে উড, কুড, মাইট তো আসবে, তার সাথে হ্যাভ আসবে। আর যখন হ্যাভ চলে আসে তখন এরপরে ভার্বটা কোনটা হয়? V3 হয়। সেটা মনে রাখবা। আবার অনেক সময় তোমার হ্যাডটা আগেই থাকতে পারে, এরপরে সাবজেক্ট থাকতে পারে, তারপরে V3 থাকতে পারে। এইটাকে বলে ইনভার্সনের রুলস। তো ইনভার্সন দিয়েও হইতে পারে বাই এনি চান্স, তখনও কিন্তু আমরা একই কাজ করব। যদি দেখি যে পারফেক্ট টেন্স থাকে, যে হ্যাড V3, তখন উড, তারপরে হ্যাভ, তারপরে V3 বসাবো। তো এই যে এখানে একটা জিনিস খেয়াল করো, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এখান থেকে অ্যাডমিশন টেস্টে বেশিরভাগ সময় কোশ্চেন আসে সেকেন্ড এবং থার্ড থেকে। আর এই যে সেকেন্ড এবং থার্ডের মধ্যে একটা জায়গায় কনফিউশন ক্রিয়েট হয়, সেটা আমি তোমাদেরকে দেখাই দিব, তোমরা নিজেই দেখবে যে ভুল করছো, বাট তারপর আমি ধরাই দিব যে এইটা হচ্ছে ভুলটা। তো এখন আমরা কোশ্চেনে চলে আসি। তুমি জাস্ট আরেকবার তোমাদেরকে রিক্যাপ করে বলে দিই। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচারের সম্পর্ক। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট টেন্স থাকবে, পাস্ট ইনডিফিনিট, পরে তার জন্য তুমি উড, কুড, মাইটের পরে V1 বসাবা। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে গিয়ে তুমি এই যে পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হেডের পরে V3 থাকবে। পরবর্তীতে তোমার কাজ হবে যে উড, কুড, মাইটের পরে হ্যাভ যুক্ত, তারপরে হচ্ছে V3। সো এই হচ্ছে গিয়ে কন্ডিশনাল আর ওভারঅল সিনারিও। তুমি যদি এটাকে একটু নোট করে টেবিলের পাশে টানিয়েও রাখতে পারো, তাও তুমি এটা মনে রাখতে পারবা। ইজি জিনিস, এটাই শেষ। এখান থেকে 1 মার্ক 100% থাকবেই। তুমি যেখানে এডমিশন টেস্ট দিতে যাবা বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম অ্যাপিয়ার করবা, কন্ডিশনাল থেকে 1 মার্ক থাকবে। এটা একটা MCQ, বলতে পারো যে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি, কাইন্ড অফ। সো আমরা এখন কোশ্চেন সলভে চলে আসি। ধরো এই কোশ্চেনটা আসছে, সাপোজ ইফ আই ওয়ার ইউ, আই ড্যাশ টেক দ্য মানি। তো তুমি আগে আমাকে স্টেপ বাই স্টেপ অ্যান্সার দিবা। শুরুতেই অ্যান্সার বলার দরকার নেই, আমি যেটা জিজ্ঞেস করবো সেই অনুযায়ী অ্যান্সার দিবা। আমাকে কাইন্ডলি বলো এই জায়গাটাতে কোন টেন্স? বলো। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। পাঁচ মিনিট। যেহেতু পাস্ট ইনডিফিনিট,
এটা দেখে বোঝা যাচ্ছে এটা তাহলে কোন কন্ডিশনাল হবে? জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড সেকেন্ড। সেকেন্ড কন্ডিশনাল। আর যখন সেকেন্ড কন্ডিশনাল হয় তখন বলছিলাম কি হয়? উড, কুড, মাইট, উড এরপরে প্লাস ভি1। ভার্ব। তাহলে এটা কি হবে? এখানে দেখো অলরেডি ভার্ব 1 দেওয়াই আছে, টেক। তাহলে এখানে কোনটা হবে? উড। উড। বুঝে গেছে? এটা গেল। কেউ যদি বুঝতে অসুবিধা হয় সাথে সাথে বলবা। এইটা দেখে বলো, হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড, তাহলে এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট। পারফেক্ট। পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট তাহলে পারফেক্ট। পাস্ট হ্যাঁ, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট হয় কিভাবে? পাস্ট পারফেক্ট, হ্যাড হ্যাঁ, আই নোন। হ্যাঁ। তো দেখো পাস্ট পারফেক্ট যদি হয়, দ্যাট মিন্স এটা কোন কন্ডিশনাল? থার্ড থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল। আর সেটা রুলসটা কি বলে? উড, কুড, মাইটের পরে প্লাস হ্যাভ আসবে, তারপরে তারপর ভি হচ্ছে থ্রি V3। আসবে। তো থ্রি দেখো আসবে। এখানে কিন্তু কোন কোন অপশনে এটা আছে বলো উত্তরটা? লাস্টেরটা। 4 নাম্বার ডি। ডি, অপশন 4 ডি। নাম্বারটা। তারপরটাতে আসো, দিস কুড হ্যাভ ওয়ার্কড। এখানে দেখো রিভার্স অর্ডারে আসে, যে পরে কি হবে সেটা অনুযায়ী তুমি এই পাশে শর্ত দিবা। তাহলে এখানে কুড হ্যাভ ওয়ার্কড, এটা কোন কন্ডিশনাল রুলস অনুযায়ী বসে? থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল হলে এই পাশে আমরা শর্ততে কোন টেন্স আনি বলো? পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট হলে এখানে কি আসবে? ইফ আই হ্যাড বিন মোর Had। কশাস। ঠিক আছে, নেক্সটটাতে চলে আসো, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ ড্যাশ। তো এখানে দেখো উড হ্যাভ বি3 আছে, দ্যাট মিন্স থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হলে কোন টেন্স আসবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কোথায় কোনটা হবে বলো অপশন অনুযায়ী? ডি হবে। সি। সি হবে। ডি কিন্তু হবে না, এখানে দেখো হ্যাড বিন ব্রোকেন, আর এটা হচ্ছে হ্যাড ব্রোকেন। ঠিক আছে, দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। ওকে, এরপর চলে আসো, হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। তাহলে হেড এর পরে ভি3 আসছে, দ্যাট মিন্স এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট। থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশন অনুযায়ী এখানে কি হবে বলো? উড Would হ্যাভ have বি3। উড been। হ্যাভ প্লাস উড ভার্ব হ্যাভ থ্রি। বিন। হ্যাঁ। আচ্ছা এখানে মানে এটা দেখো, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। এই যে বিন, তারপরে এখানেও দেখো অলরেডি ভি3 আছে। তাহলে আমার কথা হচ্ছে এই বিন কেন আসলো, কেউ বলতে পারবা? প্যাসিভ ফর্মের জন্য। কি ফর্মের জন্য? পেসিভ ফর্ম। গুড, হ্যাঁ এটাই শুনতে চাইছি। মানে এখানে দেখো, এই যে তাকে যে অ্যারেস্ট, সে কিন্তু নিজে হবে না, তাকে কেউ অ্যারেস্ট করবে, পুলিশের মাধ্যমে হোক বা যার মাধ্যমে হোক। তার প্রিন্স এটা পেসিভ ভয়েস নির্দেশ করে। যখনই তুমি দেখবা রিয়েল লাইফের যে কোনো একটা ওয়ার্ড যেটা কিনা নিজে করার সক্ষমতা নেই, সেটাই কিন্তু পেসিভ ভয়েস হয়। আর যেটা কাজটা নিজে করে, সাবজেক্ট নিজে কাজটা করে, তখন কিন্তু সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। অ্যাক্টিভ। আর এই কারণে এখানে বিন আসবে। বুঝছো? নেক্সটটাতে আসো, শাহিন উড হ্যাভ নেভার টেকেন দ্য জব ইফ ড্যাশ হোয়াট গ্রেট ডিমান্ড ইট উড মেক অন হিজ টাইম বলো। এখানে হ্যাভ নেভার ইফ টেকেন, হি তাহলে হ্যাড উড নোন। হ্যাভ ভি3। তাহলে এটা কোন কোন কন্ডিশনাল? থার্ড। তাহলে পাস্ট পারফেক্ট। থার্ড কন্ডিশনাল বুঝতে পারছো? তো এখানে V3 কোথায় আছে সেটা? ইফ হি হ্যাড সি। নোন হোয়াট গ্রেট ডিমান্ড ইট উড মেক অন হিজ টাইম। নেক্সট ওয়ান, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, তাহলে কি করতাম? তাহলে দেখো এটাও কি পাস্ট পারফেক্ট টেন্স, দ্যাট মিন্স থার্ড কন্ডিশনাল। তাহলে এখানে কি হবে? উড, কুড, মাইট, I would এরপরে have হ্যাভ আই ভি3। হ্যাভ গন টু দ্য স্টেশন। আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন। গুড। তারপর দেখো, ইফ এ রাবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারি লুজ ইটস কালার। আমাকে বলে এটা কোন টেন্স? ইট উইল। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। গুড। এই যে অলরেডি অনেকে কিন্তু যে মানে তোতলানো শুরু হয়ে গেছে, দ্যাট মিন্স তুমি কনফিউজ, এটা অ্যাকচুয়ালি কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট, পিআরই কি লিখলাম, ওয়েট, প্রেজেন্ট ইনডিফিনিট এর প্যাসিভ ফর্মে হ্যাঁ আছে। রাইট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট কোন ফর্মে আছে? প্যাসিভ ফর্মে আছে। প্যাসিভ। সো এখন দেখো, যখন তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন কোন কন্ডিশনাল বসে? ফার্স্ট Past। কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কি বলে? এক পাশে প্রেজেন্ট থাকলে আরেক পাশে কোনটা হবে? উইল। ফিউচার। তাহলে এটা হবে উইল টেম্পোরারি লুজ ইটস কালার। তো দেখো তুমি কিন্তু এভাবে ভেঙে ভেঙে নিজে নিজে প্র্যাকটিস করলে দেখবা যে যে কোনো কোশ্চেনই তুমি ইজিলি সলভ করতে পারতেছো। ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, তাহলে এটা কোন টেন্স? পাস্ট, পাস্ট আই টেন্স। উড হ্যান্ডেল। তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল হবে। নাম্বার হবে। সেকেন্ড কন্ডিশনাল অনুযায়ী হচ্ছে উড, তারপর হচ্ছে ভি1।
তাহলে হচ্ছে আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, এ নাম্বার। নেক্সট ওয়ান, ইফ ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, হি ড্যাশ টু সি আস, সরি, তাহলে হ্যাড তারপরে বিন আছে V3, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স না? ওকে, হ্যাঁ তাহলে এটা থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনাল হলে কি হবে? ইফ হি, would সরি, have plus হি verb উড ছিল। হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, তাহলে বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো, ইফ আই ড্যাশ ইউ আই উড নট হ্যাভ ডান দিস, তো যখন বিভার্ব আসবে তখন কিন্তু উইদাউট এনি কনসিডারেশন আমরা কি বসাবো? ওয়ার Where? বসাবো। ওয়ার এটা সব সময়ের জন্য বিভার্ব আসলেই ওয়ার বসাবো। তাহলে ইফ আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ ডান দিস। আর এমনিতে দেখো, ওয়ার হলে এটা পাস্ট টেন্স, দ্যাট মিনস সেকেন্ড কন্ডিশনালে বসে। আর এখানে দেখো উড এর পরে, ও আচ্ছা, Verb না। উড এর পরে তারপরে দেখো হ্যাভ ডান দিস, তাও থার্ড কন্ডিশনালে পড়ে গেছে, কিন্তু তাও আমরা ওয়ার বসেছি কারণ বিভার্ব আসলে ওয়ারই বসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এখন চলে আসো এখানে, ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড ড্যাশ, তাহলে এটাও কোন টেন্স আগে বলো? প্রেজেন্ট, Present indefinite। প্রেজেন্ট Feeling ইনডিফিনিট, দ্যাট feels. মিনস এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কি বলে? এক পাশে হচ্ছে প্রেজেন্ট আর এক পাশে ফিউচার, Future। দ্যাট মিনস এটা হবে ডিমান্ড উইল Will ইনক্রিজ। will be will be না ভাইয়া, ডিমান্ড তো হচ্ছে প্যাসিভ ফর্মে হবে না। না, ডিমান্ড তুমি ভাবতে পারো যে হচ্ছে প্যাসিভ ফর্মে হয়, কিন্তু ইকোনমিক্স যে তোমাদের মধ্যে এখানে ইকোনমিক্স এর কেউ ছিল আগে যাদের ইকোনমিক্স সাবজেক্ট ছিল? জি তখন বাজারের চাহিদা বা সাপ্লাই সেটা কি নিজে নিজে হয় না স্বয়ংক্রিয়ভাবে? জি স্বয়ংক্রিয়ভাবে এটা বি নাম্বারটাই হবে। বি নাম্বারটাই হবে, এটা কিন্তু মানুষের হাত নাই। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে মানুষের কোনো হাত থাকে না, ওইটা আর কি। এবার চলে আসো এখানে, ইফ ইউ হ্যাড কাম ইন টাইম আই ড্যাশ, তাহলে কি হবে বলো? I would go. I would have gone। উড হ্যাভ গন, কেননা দেখো এখানে হেড আছে V3 আছে, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট Go. টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। থার্ড কন্ডিশনাল রুলস অনুযায়ী তোমার কোনটা হবে? উড হ্যাভ গন টু দ্য স্টেশন হইতে পারে বা যেটাই হইতে পারে। আচ্ছা, এখানে দেখো ইন টাইম একটা ওয়ার্ড আছে, ইন টাইম এবং অন টাইমের মধ্যে পার্থক্য কি বলতে পারবা? ইন টাইম মানে হচ্ছে ভাই এই টাইমের মধ্যে আসতে হবে। আর আর অন অন টাইম টাইম মানে মানে কি? হচ্ছে নির্দিষ্ট সময়। নির্দিষ্ট করেন। এটা দিয়ে তো কিছুই বোঝা যাবে না, এই টাইমের মধ্যে আসতে হবে, এটা নির্দিষ্ট সময়, এটা দিয়ে তুমি কিছুই বুঝবা না। ধরো আমি বলতেছি একটা ট্রেন যখন চলাচল করে সেটা ইন টাইমে চলে না অন টাইমে চলে? অন টাইম। অন অন টাইম। টাইম, অর্থাৎ ট্রেন কিন্তু এক্সাক্ট টাইমে চলে। তো অন টাইম মানে হচ্ছে এক্সাক্ট টাইম, এখানে কোনো সেকেন্ডেরও নড়চড় নাই। ঠিক আছে, জাস্ট অন টাইম। আর ইন টাইম মানে হচ্ছে যে একটু আগে আসবে বা পরে যাবে বা একটু লেট হবে, এই টাইপের কথাবার্তা। তো ধরো দুইটা গাড়ি সম্মুখ দিক থেকে, যে আমি সুন্দর একটা গাড়ি আঁকতেছি, দেখো এই হচ্ছে একটা গাড়ি, এই হচ্ছে চাকা, এটা বাস, ঠিক আছে। এদিক থেকে মনে করো যে আরেকটা ট্রাক, এরকম, ঠিক আছে। তো ধরো এই যে ট্রাক আর এটা আসতেছে একের দিকে একদিকে। এখন ধরো অ্যাক্সিডেন্ট হইলো না, তাইলে তুমি ইন টাইম দিবা না অন টাইম দিবা? ইন টাইম। বলো, যদি অ্যাক্সিডেন্ট না হয়, ও আচ্ছা অন অ্যাক্সিডেন্ট টাইম তাহলে। না হইলে তখন ইন টাইম, ঠিকই আছে তোমারটা। বাট যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন কিন্তু সেটা অন টাইম। অন টাইম মানে কি? যে জাস্ট অন টাইম। তাহলে তুমি যদি ব্রেক জাস্ট অন টাইমে করো, ব্রেক করছো জাস্ট অন টাইম, তাহলে তো এটা লাগেই গেছে, একদম টাই টাই টাইমে তো তুমি ব্রেকটা করছো, তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ। কিন্তু যদি তুমি ইন টাইমে তাহলে তো আমি ব্রেক করো, নির্দিষ্ট টাইম কথা শোনো, তাহলে তো নির্দিষ্ট যদি টাইমে পৌঁছাইতে পারবো না। কথা শোনো না, যদি তুমি ইন টাইমে ব্রেক করো তখন কি হবে? যে হয় তুমি একটু আগে গিয়ে ব্রেকটা করছো, যার কারণে ওইটা ওই পর্যন্ত গিয়ে আর বাজে নেই একটার সাথে একটা। তো এই হচ্ছে বিষয়, যখন অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়ে যায় দ্যাট মিনস বুঝতে হবে সেটা অন টাইমে ঘটছে। আর যদি না হয় তাহলে বুঝতে হবে যে সেই ইন টাইমে ব্রেকটা করছে। এটা ব্রেক করা কখন সেটার উপর বুঝাইছি। তুমি নির্দিষ্ট টাইমে পৌঁছাবে কি পৌঁছাবে না সেটা হচ্ছে পরের ব্যাপার, সেটা তো তুমি গন্তব্যে যাওয়ার সময়ের ব্যাপার, যে অন টাইমে পৌঁছাবা। অন টাইমে যাওয়ার দরকার কি? তুমি ইন টাইমে যাও, আগে আগে চলে যাও, তোমার যদি এতই তাড়া থাকে। বুঝছো নাই? বলো, বুঝছো কি বোঝো নাই হ্যাঁ বলো? ওকে, জি এবার চলে আসো এখানে, ইফ আই হ্যাড এ পেন আই ড্যাশ এ লেটার, এটা আমাকে বলো আগে কোন টেন্স? V2 পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন অনেকেই আছে যারা এটাকে পাস্ট পারফেক্ট ভাবতে পারে, বাট এটাকে ভাবা যাবে না।
কেননা এই যে ইফ আই হ্যাড এ পেন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে কিন্তু হেডের পরে কোনো ভি3 নাই। ভি3 আছে কি? না। তো যখন ভি3 না আমরা থাকবে তো তখন হেড সেটা দেখে হচ্ছে, পারফেক্ট মনে করি। হ্যাঁ, হেড দেখে পারফেক্ট মনে করা যাবে না, এটাই বলতেছি। যেমন ধরো আই হ্যাভ এ পেন, এটা প্রেজেন্ট টেন্স না? আমার একটা কলম আছে, এটারই পাস্ট ইনডিফিনিট ফর্ম হচ্ছে আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। কিন্তু যখন হেডের পরে ভি3 আসবে তখন সেটা পারফেক্টের স্ট্রাকচারে পড়বে। তো বি কেয়ারফুল। জাহাঙ্গীরনগরে এই কোশ্চেনটা দিত প্রচুর। এই পোলাপান থার্ড কন্ডিশনের রুলস অ্যাপ্লাই করে বসে আসতো, ওইটা করা যাবে না। তাহলে এখানে উত্তর কোনটা হবে বলো, সেকেন্ড কন্ডিশন অনুযায়ী? উড বি। রাইট, আই উড রাইট আ লেটার। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে বি ভার্ব অনুযায়ী কোনটা হবে বলো? ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই, এটা। গুড ফ্লাই। তারপর দেখো ইফ আই ড্যাশ ইউ আই উড নট রিস্ক ইট। তাহলে উড এর পরে ভি1 আছে, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল, তাহলে কি হবে? অলওয়েজ উই ওয়ার ইউ, ডি এটাই নাম্বার। হবে। তারপর দেখো ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, তার মানে এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট, এখানেও কিন্তু পাস্ট সেকেন্ড কন্ডিশন। ইনডিফিনিট, সেকেন্ড কন্ডিশনাল। তাহলে হবে কি, আই উড টেক ইউ টেক ইউ টু এ লং জিম। ড্রাইভ। বুঝতে পারছো? আয়ুষ, আমার একটা গাড়ি থাকতো। তারপর দেখো ইফ আই ড্যাশ ইউ আই ড্যাশ কমপ্লেন অ্যাবাউট দ্যাট, কি হবে? ইফ ওয়াজ আই তো ওয়ার হবে না, ইউ আই এম উড হবে না, নট কমপ্লেন। এটা হবে ইফ আই ওয়ার ইউ আই উড নট কমপ্লেন অ্যাবাউট দ্যাট। এই যে দেখো ভি1 আছে। তারপর চলে আসো এখানে। ও, তো কন্ডিশনাল শেষ। এখন কন্ডিশনাল থেকে এই যে চারটা জিনিস, এর থেকে যদি কোশ্চেন আসে, পারবা না? জি। ইনশাল্লাহ পারবো। তো ধরো 1 মার্ক তোমাদের শিওর হয়ে গেল, এখানে কোনো ধরনের ভুল করবা না, বি কেয়ারফুল, এই জায়গাটা ছাক্কা মার্ক। এখন চলে আসো ক্লজ এন্ড ফ্রেজ। এটা থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন দেয়, তুমি প্রিভিয়াস যে কোনো ইয়ারের কোশ্চেন সলভ করো, পাবা। আর এখানে আমি তোমাদেরকে ডিটেলসে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই পড়াবো, কোনো কিছু বাদ দিব না। এখন খেয়াল করো, ক্লজ এন্ড ফ্রেজ পড়ার আগে আগে তোমাকে বুঝতে হবে যে ক্লজ এন্ড ফ্রেজের মধ্যে পার্থক্য কোথায়। ক্লজ হচ্ছে ওই জিনিসটা যেটার মধ্যে একটা ফাইনাইট ভার্ব উপস্থিত থাকে, আর ফ্রেজ হচ্ছে ওই জিনিসটা যেটার মধ্যে ফাইনাইট ভার্ব উপস্থিত থাকে না। তো আমাকে বলো, ফাইনাইট ভার্ব জিনিসটা কি তোমাদেরকে পড়াইছিলাম না গত ক্লাসে? জি। ফাইনাইট ভার্ব, ওকে। এখন আরো ডিটেলসে পড়ো, দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে এ ভার্ব দ্যাট ক্যান বি চেঞ্জড অ্যাকর্ডিং টু নাম্বার, পারসন এন্ড টেন্স, দ্যাট ইজ কল্ড ফাইনাইট ভার্ব। অর্থাৎ টেন্স দ্বারা চেঞ্জ হয়, পারসন দ্বারা চেঞ্জ হ্যাঁ হয়, ভাই, নাম্বার দ্বারা করাইছেন। চেঞ্জ হয়। হ্যাঁ, ওই তো, এবার একটু প্র্যাকটিস করি, তারপরে আবার যাচ্ছি, সমস্যা নেই। দেখো, নাদিয়া ওয়ান্টেড টু কুক সাম ডিলিশিয়াস ডিশেস। তো এখানে দেখো দুইটা জায়গা আন্ডারলাইন করা, এটা একটা, এটা একটা। আমাকে বলো এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ওয়ান্টেড। ওয়ান্টেড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এটা দিয়ে তুমি সেন্টেন্সটার টেন্স বুঝতে পারতেছো, যেটা হচ্ছে পাস্ট টেন্স, তাই না? এরপরে দেখো টু কুক, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কেননা এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা দিয়ে টেন্স ডিটেক্ট করা যায় না। এই কুককে তুমি কখনো কুকিং বলতে পারবে না, কুকস বলতে পারবে না, কারণ তার আগে টু বসে আছে, এটা অলওয়েজ সেম ফরম্যাটেই থাকবে, দ্যাটস ওয়াই। এরপরটা দেখো, নাদিয়া কুকস সাম ডিলিশিয়াস ডিশেস, হলো, ওয়েট, ওকে। এখন বলো, কুকস, এই এটা কি ভার্ব, এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? ফাইনাইট। এটাও ফাইনাইট ভার্ব, কেননা দেখো এটা হচ্ছে এই যে নাদিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে অ্যাড যুক্ত করছে, আর এটা দিয়ে তুমি টেন্স বুঝতে পারবা, যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই না? তারপর এটা দেখো, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, এটা কি ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট। নন ফাইনাইট। ফাইনিট। নন ফাইনাইট, কেননা এটা দিয়ে কিন্তু টেন্স বোঝা যাচ্ছে না, এই টিচিং টিচিংই থাকবে, টিচিং কে টিচিং, মানে সরি টিচিং আবার কি, টিচেস মিচেস কিছুই বলতে পারো না, টিচিং টিচিং, এটা হচ্ছে জিরান্ড, নাউন সাবজেক্ট বলতে পারো। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে এটা, ইজ। কথা বুঝছো? সো বি কেয়ারফুল, ফাইনাইট ভার্ব জিনিসটা হচ্ছে যেটা তোমার টেন্স দ্বারা পরিবর্তিত হয়, তার আগে যে সাবজেক্ট সেটা থার্ড পারসন না ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন, ওই পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়, বা হচ্ছে তোমার নাম্বার সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার সেটা অনুযায়ী পরিবর্তিত হয়। কথা বুঝছো? যদি না দেওয়ার জায়গায় যদি ধরো উই থাকতো, তাহলে কি এস যুক্ত হইতো? বলো তো, উই কুকস হইতো? উই কুকস, না, উই কুক হবে। উই কুক হবে, কারণ ওই যে উই বলতে সেটা সিঙ্গুলারের বেশি, মানে প্লুরাল, সেই সময় কিন্তু তখন আর সেই সময় কিন্তু তখন আর এস যুক্ত হয় না। আচ্ছা, এবার চলে আসো এখানে, দ্যার ইজ এ পেজ উইথ নো রাইটিং অন ইট। তো আমাকে বলো,
এই যে উইথ নো রাইটিং অন ইট, এটা এখানে এটা এখানে তোমার, আচ্ছা, এখানে তুমি যদি ফাইনাইট ভার্ব জিনিসটা বুঝো, আমরা বলছি ক্লজের ক্ষেত্রে ফাইনাইট ভার্বটা থাকবে, তো ফ্রেজের মধ্যে থাকবে না। তো যে উইথ নো রাইটিং অন ইট, এটা কি ক্লজ না ফ্রেজ? এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? না, তাহলে এটা কি এটা হবে? ফ্রেজ। ফ্রেজ হবে। ফ্রেজ। তারপরে হি উইল উইন দ্য ম্যাচ, এটা কি হবে? এটা ফাইনাইট ভার্ব, ক্লজ। ক্লোজ। এটা হবে ক্লজ। হোয়ার ইউ ক্যান ফাইন্ড হিম, এটা কি হবে? ক্লজ। এটাও ক্লজ, কারণ এই যে দেখো ক্যান ফাইন্ড। তারপর দেখো এ গুড ম্যাক্সিম, এটা কি হবে? ফ্রেজ। ফ্রেজ। সো দেখো, এই হচ্ছে গিয়া ক্লজ এবং ফ্রেজের মধ্যে ডিফারেন্স, যেখানে ফাইনাইট ভার্ব থাকে সেটা ক্লজ, যেখানে না থাকে সেটা হচ্ছে ফ্রেজ। এবার আসো তোমার এই যে আমরা ক্লজ পড়লাম, এই ক্লজের মধ্যে তিনটা জিনিস আছে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা তোমার কোঅর্ডিনেট ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। সো প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ একসাথেই থাকে। প্রথম অংশটা প্রিন্সিপাল ক্লজ হয়, পরের অংশটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ হয়। আর প্রিন্সিপাল ক্লজের সাথে কনজাংশন দিয়ে তোমার সাবঅর্ডিনেট ক্লজটা যুক্ত থাকে। যেমন দেখো এখানে আই নো, এটা একটা পার্ট, হু এটা হচ্ছে কনজাংশন, এটা সহ এটা একটা পার্ট। তো এই যে আই নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হু কামস লেট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, PCSC। তারপর আই ওয়েন্ট টু দ্য প্লেস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার দিয়ে যুক্ত যেটা, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। তো দেখো, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে, বাট সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আকাঙ্ক্ষা থেকে যায়, দেয়ার ইজ সামথিং নিড। তো দেখো হু কামস লেট, এটা বললে কি হবে? হু কামস লেট কি ধরনের কথা, কে কে আসছে, মানে এটা আকাঙ্ক্ষা থেকে যায়। কিন্তু যদি বলো যে আই নো দিয়ে ফুল স্টপ দিয়ে দাও, তাহলে তো একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। বললাম যে তুই কি এটা জানোস, বলবে যে ইয়েস আই নো, তাহলে তো শেষ, কাহিনী খতম। আবার দেখো আই ওয়েন্ট টু দ্য প্লেস, আমি সেখানে গেছিলাম, বলবো তুই কি ওখানে গেছোস, ইয়েস আই ওয়েন্ট টু দ্য প্লেস। কিন্তু হোয়ার আই কুড ফাইন্ড হিম, এটা বললে মানে কি জানি লাগবে লাগবে মনে হয় না। তো এটা হচ্ছে সাবঅর্ডিনেটের অবস্থা, যে সেটা পরিপূর্ণ না, নট এন মানে পারফেক্ট, ইন্ডিপেন্ডেন্ট না, সেটা ডিপেন্ডেন্ট, অন্য কিছুর উপর নির্ভর করতেছে এরকম। ওকে, সো সাবঅর্ডিনেটটাও এখান থেকে পড়ে প্রিন্সিপাল নাও ক্লজে তো যে ফাইনাইট ভার্ব থাকে। এখানে সব ক্লজের মধ্যেই ফাইনাইট ভার্ব থাকবে, সাবঅর্ডিনেট ফাইনাইট হোক, ভার্ব থাকবে কোঅর্ডিনেট হোক, দেখেই তো ক্লজ। এগুলো তো সবই ক্লজ। কিন্তু ক্লজের মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে, প্রিন্সিপাল ক্লজ একটা, কোঅর্ডিনেট একটা, সাবঅর্ডিনেট একটা, কথা বুঝছো? তো দেখো সাবঅর্ডিনেটটা যেটা বললাম সেটা হচ্ছে এই যে কমপ্লেক্স সেন্টেন্স হয় স্বাভাবিকভাবে, আর প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ বলছি একসাথেই থাকে, কখনো আলাদা থাকে না। তো যে টু অর মোর ক্লজ দ্যাট আর কানেক্টেড বাই সাবঅর্ডিনেট কনজাংশন, কি কি হতে পারে? ডাব্লিউএস ওয়ার্ড হতে পারে, বিকজ, অ্যাজ, সিন্স, দ্যাট, সো মাচ, হোয়েদার, ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, দো, অল, এগুলো হতে পারে আর কি। তো এখানে তোমার যেমন দেখো আই ডু নট আন্ডারস্ট্যান্ড হাউ ইট অল হ্যাপেন্ড, এই যে হাউ ইট অল হ্যাপেন্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এর আগের টুকু এটা প্রিন্সিপাল ক্লজ। দ্য প্যাসেজ ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট কম্প্রিহেন্ড ইট, তাহলে এই যে দ্যাট এর পর থেকে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এর আগেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, আর কোঅর্ডিনেট তাহলে কোনটা? কোঅর্ডিনেট হচ্ছে যেটা তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, আর সেটা কিন্তু দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয়ে থাকে, বা দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট মিনিং থাকে। যেমন আই কল্ড হিম, এটা একটা পরিপূর্ণ কথা, হি গেভ মি নো অ্যান্সার, এটা একটা পরিপূর্ণ কথা, দুইটাকে তুমি বাদ দিয়ে যুক্ত করছো, কথা বুঝছো? এখানে একটা একটার উপর নির্ভরশীল না, আর এখানে কোনো কনজাংশন লাগে না। কনজাংশন লাগে কিন্তু সেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন না, এটা হচ্ছে ডিরেক্ট এরকম এন্ড অর বাট নর ইয়েট আদারওয়াইজ সো ফর, এগুলাকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এই সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় কম্পাউন্ড, মানে যৌগিক, দুইটা আলাদা আলাদা জিনিসকে মাঝখানে এন্ড দ্বারা যুক্ত করছে, এই জন্য যৌগিক হয়ে গেছে, মৌলিক থেকে যৌগিক। আর এগুলো হচ্ছে কমপ্লেক্স, একটা একটার উপর নির্ভরশীল, জটিল, কথা বুঝছো? বলো। জি ভাইয়া, ওকে, বুঝতে এখন পারছি। চলে আসো আমরা মেইন পড়াতে আসি। আমরা এতক্ষণ পর্যন্ত ক্লজ এন্ড ফ্রেজের বেসিক নিয়ে কথাবার্তা বলছি। প্রথমেই যেটা, রাজশাহী ইউনিভার্সিটিতে নাউন ক্লজ থেকে প্রচুর কোশ্চেন দেয়, প্রচুর। মনে করো যে ক্লজ থেকে একটা দিল, সেটা নাউন ক্লজ থেকে দেয়। তুমি লাস্ট ইয়ারের কোশ্চেন দেখো, তার আগের দেখো, তার আগের দেখো, তার আগের দেখো, দেখবে এটাই। আর নাউন ক্লজ জিনিসটা, নাউন এমনিতে কোন কোন জায়গায় কাজ করে তোমাদেরকে গত ক্লাসে আমি ডিটেলসে পড়াইছি। নাউন কই কই বসে? সাবজেক্টের জায়গায় বসে, সাবজেক্ট, অবজেক্টের জায়গায় বসে, অবজেক্ট। প্রেপোর অবজেক্ট হিসেবে বসে, পজিটিভ কেস যেগুলো ডিটারমিনারের পরে বসে। তো দেখো, যখন তুমি দেখবা ওই সকল জায়গাতে আন্ডারলাইন করা, সাবজেক্টের জায়গায়, শেষে অবজেক্টের জায়গায়, বা তোমার এরকম প্রেপর অবজেক্টের জায়গায়, তখনই তুমি ভাববা যে এটা নাউন ক্লজ হইতে পারে। আর নাউন ক্লজ যেগুলা হয় সেগুলাকে ইটে কনভার্ট করা যায়, ইউ ক্যান কনভার্ট দ্যাম ইন ইট, মানে ইট দ্বারা রিপ্লেস করতে পারবা। সো ধরো এইখানে আন্ডারলাইন, তারপরে এটা আন্ডারলাইন, তারপরে দ্যাট সহ এটা আন্ডারলাইন, আজ সহ এটা আন্ডারলাইন, তারপর হচ্ছে হোয়াট সহ এটা আন্ডারলাইন, দ্যাট
এটা আন্ডারলাইন। সো আমাকে বলো, দ্যাট ইউ শুড সে সো, এটা কোন ক্লজ? এখন এটা আন্ডারলাইনটা কোথায় আছে? সেন্টেন্সের শুরুতে আছে না? ফার্স্টে একদম ফার্স্টে থাকা মানে কি? হ্যাঁ সেটা সাবজেক্ট হওয়া। নাউন আর সাবজেক্টকে বলছে যে ইটে কনভার্ট করা গেলে সেটা নাউন হয়ে যাবে। তাহলে ইট সারপ্রাইজেস মি বলা যায় কিনা? যাই। হ্যাঁ তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। অথচ দেখে মনে হচ্ছে দে, দ্যাট ইউ শুড সে সো, কি না কি জিনিস, কিন্তু এটা জাস্ট নাউন ক্লজ। পরটা দেখো, হোয়েদার উই ক্যান স্টার্ট টুমোরো সিমস আনসার্টিন। তো বলতে পারো না, যেহেতু শুরুতে আন্ডারলাইন, মাঝখানে আন্ডারলাইন করলে কিন্তু তখন আবার ট্রাই করার দরকার নেই। এটা শুরুতে শেষে থাকলে এরকম করবা। তো দেখো, হোয়েদার উই ক্যান স্টার্ট টুমোরো। ভাইয়া, হ্যাঁ, আমরা কি ওই দ্যাট ইউ শুড সে এটা কি কি সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি? এ নাম্বারে প্রথম এই ক্লজটা দ্যাট ইউ শুড সে। না এটা অ্যাকচুয়ালি ওই ওই ক্যাটাগরিতে যেওই না, কারণ সাবঅর্ডিনেট ক্লজ যখন প্রিন্সিপাল ক্লজ থাকবে না, তখন সেটা দুইটা একসাথে থাকবে, তখন তুমি আলাদা আলাদা ভাবে সেপারেট করতে পারো। আচ্ছা। কথা বুঝছো? আর এখানে পরীক্ষা কখনো ওইভাবে আসবে না যে মানে প্রিন্সিপাল ক্লজ ছাড়া জাস্ট একটা অংশ দিয়ে ভাবে বলবে না যে এটা সাবঅর্ডিনেট না প্রিন্সিপাল, দুইটাকে দিয়ে বলবে যে কোনটা সাবঅর্ডিনেট। বুঝছো? এখন এটা বলো, হোয়েদার উই ক্যান স্টার্ট টুমোরো সিমস আনসার্টেন। তো এটা কি হবে? তো যেহেতু শুরুতে আন্ডারলাইন করা, তাহলে ইটে কনভার্ট করা যায় কিনা? ইট সিমস আনসার্টেন বলা যাবে? ইট সিমস যাবে। আনসার্টেন যাবে। তার মানে এটাও তোমার নাউন ক্লজ। পরেরটা দেখো, শি ডিনাইড দ্যাট শি হ্যাড রিটেন দ্য লেটার। তাহলে এই অংশটুকুকে ইট বানিয়ে দাও, যেহেতু শেষে আন্ডারলাইন করা আছে শেষেরটা। আমি বলছি শুরুতে থাকলে ইটে কনভার্ট করবা, শেষে থাকলে ইটে কনভার্ট করবা। যদি যায় তাহলে তো মাশাআল্লাহ নাউন ক্লজ। তো এখানে কি হবে? শি ডিনাইড ইট বলা যায় না? সেইটাকে ডিনাই করছে, শি ডিনাইড ইট। হ্যাঁ বলো। তারপর দেখো, আই আস্কড ইট, আমি এটা জিজ্ঞেস করছি, আই আস্কড ইট হাউ ওল্ড হি ওয়াজ, এটাকে জাস্ট ইটে কনভার্ট করা যাচ্ছে। তো দেখো, যখন এই ইটে কনভার্ট করা যাবে সেটা তোমার নাউন ক্লোজ হয়ে যাচ্ছে। তারপর দেখো, দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে, হোয়াট ইউ জায়গায় তুমি ইট বসে দাও, ইন ইট। দেয়ার ইজ নো মিনিং ইন ইট বলাই যায়। দেয়ার ওয়ার নো কমপ্লেইন্টস অ্যাকসেপ্ট দ্যাট দ্য ডে ওয়াজ টু হট। তাহলে অ্যাকসেপ্টের পরে তুমি বলতে পারো না অ্যাকসেপ্ট ইট? জি। বলো। তো তখনও কিন্তু দেখো এটা কি ইটে কনভার্ট করা যাচ্ছে। আর যখনই দেখবা এরকম সেটা সাবজেক্টের জায়গায় বসছে, অবজেক্টের জায়গায় বসছে, বা কোন একটা প্রেপোজিশন বা পজিটিভ কেসের অবজেক্টের জায়গায় বসছে, বা ডিটারমিনারের অবজেক্টের জায়গায় বসছে, তখন তুমি সেটাকে ইটে কনভার্ট করার ট্রাই করবা। যদি সেটা অ্যাপ্লিকেবল হয় তখন সেটাকে নাউন ক্লজ। ওকে, নেক্সট চলে আসো অ্যাডজেক্টিভ ক্লজ। সো অ্যাডজেক্টিভ ক্লজটা বোঝাটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার কোনো না কোনো একটা নাউন বা প্রোনাউনকে সে মডিফাই করবে। তো এখানে দেখো, জেনারেলি অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ স্টার্ট উইথ এ রিলেটিভ অ্যাডভার্ব অর প্রোনাউন। মানে এটা একটা রিলেটিভ অ্যাডভার্ব বা প্রোনাউন দিয়ে তোমার শুরু হয়, কিন্তু সেটা তার আগে কোনো একটা নাউন বা প্রোনাউনকে সে মডিফাই করে। তো সেই যে নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই যে আমরা অনেক সময় দেখবো যে অ্যান্টিসিডেন্ট ওয়ার্ডটা আসবে প্রায়। তো তখন তুমি বুঝতে হবে যে অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে কোনো একটা নাউন বা প্রোনাউন। আবারও বলতেছি, কোনো একটা নাউন বা প্রোনাউন। সো খেয়াল করে এখানে হোয়াট, হু, হুম এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হোয়েন, হোয়ার, হোয়াই এগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। তো এগুলো দিয়ে তোমার যুক্ত হতে পারে। এক্সাম্পলে চলে আসি, দ্য হাউস হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড। তো এই যে ধরো এইটুকু আন্ডারলাইন করা আছে, ওয়াজ নিয়ার বাই। এখন এটা দেখো শুরুতে কিন্তু আন্ডারলাইন না, এটা কিন্তু মিডলে আন্ডারলাইন। তো এইটাকেই তুমি আবার ওই যে ইটে কনভার্ট করে দ্য হাউস ইট ওয়াজ নিয়ার বাই এরকম বললে কিন্তু আবার ভুল হয়ে যাবে। এখানে অলরেডি সাবজেক্ট চলে গেছে হাউস। এখন হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, এটা কি এই যে সাবজেক্ট বা নাউনটা ছিল সেটারই অবস্থা নির্দেশ করতেছে না? অবস্থা বা হ্যাঁ ভাইয়া। অবস্থান, যাই বলো। তো যখন আমরা নাউনের দোষ গুণ অবস্থা বা অবস্থান প্রকাশ করি তখন সেটা কি হয়? সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই জন্য এই যে অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই যে এটা হাউস, এটাকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট। নাউনটাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। তারপর দেখো দ্য ভাইয়া, রিজন। হ্যাঁ, ভাইয়া ওই যে নাউন ক্লোজ কি ভাইয়া মাঝখানে সম্ভব না? হ্যাঁ মাঝখানেও সম্ভব। কেন ও সম্ভব আচ্ছা, হবে ঠিক না? আছে। মানে সেটাই হইতে পারে ঠিক আছে। মাঝখানে, কিন্তু অ্যাডজেক্টিভের তোমাকে মানে তোমাকে ক্ষেত্রে এর হচ্ছে দ্বারা তার আগে রিপ্লেস অবশ্যই হবে কোনো না। একটা কিছু করতে হবে। যেমন আমরা বলছিলাম দিস ইজ দ্য গো অফ দ্য ডে, দা এর পরে গো আসছে তাই সেটাকে নাউন বলছিলাম। তো এরকম ভাবে একটা ফ্রেজও হইতে পারে, হুম, ক্লোজও জি হইতে ভাই, পারে, ঠিক বলা আছে। যায় না। এবার দেখো দ্য রিজন হোয়াই আই অ্যাডজেক্টিভের ডিড ইট। ক্ষেত্রে এর দ্বারা রিপ্লেস হবে না। হ্যাঁ ওটা হবে না কখনো। দ্য রিজন হোয়াই আই ডিড ইট ওয়াজ অবভিয়াস। তো এখানে দেখো হোয়াই আই ডিড ইট, এটা হোয়াই দিয়ে শুরু হয়েছে, ফাইন। এটা কাকে মডিফাই করতেছে? এই দ্য রিজন কেনা। তো দ্য রিজন হচ্ছে অ্যান্টিসিডেন্ট নাউন।
তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরকম অনেক সময় তোমার এই যে হোয়ার হোয়াই এগুলো উল্লেখ নাও থাকতে পারে, কিন্তু তাও তোমাকে বুঝে নিতে হবে যে এখানে কিছু একটা আছে, যেমন এটা উজ্জ্ব থাকবে, এটা উজ্জ্ব থাকবে, এটা উজ্জ্ব থাকবে। সাপোজ থাকবে ইট অল ইউ ক্যান, ইউ ক্যানের নিচে আন্ডারলাইন, এখন বলবো যে ইউ ক্যান কি জিনিস। তো দেখো ইট অল ইউ ক্যান এটা কিন্তু এই যে অলকে মডিফাই করতেছে, অল হচ্ছে কি তোমার একটা নাউন, খাবার সবগুলা, তাই না? তো সেই হিসাবে এটা হচ্ছে কি সেটাকে মডিফাই করাতে অ্যাডজেক্টিভ। তারপর আই স এ ম্যান, আই নো, তাহলে আই নো কাকে বোঝাচ্ছে? ওই ম্যানকে বোঝাচ্ছে না, তো ম্যান তো নাউন অ্যান্টিসিডেন্ট, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর ধরো এটা দিস ইজ দ্য বুক আই এম লুকিং ফর, তাহলে আই এম লুকিং ফর কাকে নির্দেশ করতেছে? ওই বইকে না? তাহলে দা ডিটারমিনার, বুক নাউন, তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো তুমি দেখো অ্যাডজেক্টিভটা তখনই হয় যখন সে তার পূর্ববর্তী কোনো একটা অ্যান্টিসিডেন্ট বা কোনো একটা নাউন প্রোনাউনকে সে মডিফাই করে। কথা বুঝছো? আর অনেক সময় যে মার্কার গুলা থাকে অনেক সময় নাও থাকতে পারে, বাট না থাকা মানে কি বুঝে নিতে হবে যে সেটা ওমিটেড আছে বা হিডেন আছে। যেমন এখানে ইট অল দ্যাট ইউ ক্যান, আই স এ ম্যান হুম আই নো, তারপর দিস ইজ দ্য বুক দ্যাট আই এম লুকিং ফর, বাট স্টিল পরীক্ষা এগুলো দেওয়া থাকবে না, এটা বুঝে নিতে হবে। সো এই জায়গাটা কি ক্লিয়ার কিনা সবাই বলো। ক্লিয়ার। এবার চলে আসো যে তোমার হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কিছু প্যাচ আছে, যে তোমার অনেক সময় একই ফরম্যাটে আছে বাট স্টিল সেটা নাউন হয়ে যায় অ্যাডজেক্টিভ না হয়ে। এই অ্যাডজেক্টিভের ফরম্যাটে একটু আগে আমরা যে ফরম্যাটে দেখছেন এই স্ট্রাকচারে আছে, কিন্তু তাও সেটা নাউন হয়েছে। কখন জানো? যখন সেটা হুবহুব ওই নাউনটাই হয়ে যাবে তখন। যেমন খেয়াল করে এখানে বলছে রিমেম্বার এ ক্লজ স্টার্টিং উইথ দ্যাট ক্যান বি আ পজিশন, ইট উইল বি এ নাউন। ইন কন্ট্রাস্ট এ ক্লজ মডিফাইং এনি নাউন অর প্রোনাউন ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এটার মানে কি? যখন কোন একটা ক্লজ এইভাবে শুরু হবে, যে একটু আগে দেখালাম দ্যাট হোয়ার এগুলা দিয়ে শুরু হবে, এবং সেটা তার আগের যে অ্যান্টিসিডেন্ট আছে সেটার অ্যাপোজিশন হবে। অ্যাপোজিশন মানে হচ্ছে হুবহু ওইটা হওয়া, হুবহু আগের যে নাউনের কথা বলছে বা অ্যান্টিসিডেন্টের কথা বলছে সেইটাই হওয়া, তাহলে সেটা কিন্তু ওই অংশটাও নাউন হয়ে যাবে। ইন কন্ট্রাস্ট, যে যদি ক্লজটা ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, সেটার দোষগুণ অবস্থা প্রকাশ করে, তখন গিয়ে শুধুমাত্র সেটা অ্যাডজেক্টিভ হবে। তো এখানে দেখো দ্য নিউজ দ্যাট হি প্রোভাইডেড ওয়াজ ট্রু, এখানে দ্যাট হি প্রোভাইডেড নিচে আন্ডারলাইন করা। তারপর আরেকটা দেখো দ্য নিউজ দ্যাট হি ডাইড ওয়াজ ট্রু, তাহলে আমাকে বলো এই যে দ্যাট হি প্রোভাইডেড এর আগে যে অ্যান্টিসিডেন্টটা আছে নিউজ বা নাউনটা আছে, তারপর দ্যাট হি ডাইড এর আগে যে অ্যান্টিসিডেন্টটা আছে নিউজটা, কোনটা তোমার হুবহু বোঝাচ্ছে বলো তো? হ্যাঁ, 2 নম্বরটা। 2 নম্বরটাই যে দ্যাট হি ডাইড আর দ্য নিউজ, এটা দেখো ইকুয়াল একদম হুবহুব। নিউজ যেটা মরে গেছে ওইটাই যে নিউজটা, মানে নিউজটাই ওইটা যে সে মরে গেছে। বাট উপরেরটা যেটা সেটা কিন্তু দেখো নিউজটা ওইটা না, যে দ্য নিউজ দ্যাট হি প্রোভাইডেড, তাহলে একটা নিউজ যেটা কিনা তুমি প্রোভাইড করছো একজনকে, তাহলে বললাম হি প্রোভাইডেড, তাহলে নিউজটা কি সেটা কি আমি জানি? নিউজটা তো হইতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট ভাইয়া। হয়েছে, হইতে পারে যে একজন মানে বিশেষ ক্যাডার হয়ে গেছে, হইতে পারে একজন একটা বাবু হয়েছে, যে কোনো নিউজ হইতে পারে। তাহলে দেখো এটা হচ্ছে ওই নিউজের অবস্থা মডিফাই করতেছে নিউজকে, সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু যেটা হুবহু ওই নিউজটা, সেটা কিন্তু তখন তোমার নাউন ক্লজ হয়ে যায়, কারণ ওই হুবহু হয়ে গেলে সেটা অ্যাপোজিশন হয়ে যায়, অ্যাপোজিশন মানেও নাউন। কথা কি বুঝছো বলো? জি ভাইয়া। এরপরটা দেখো দ্য ল দ্যাট উই আর নট এলিজিবল টু কাম ইন, নিয়মটাই এটা যে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না, ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল, তাহলে এটা কি নাউন ক্লজ হুবহু ওইটাই, এটাই তো নিয়মটা। আরেকটা হচ্ছে দ্য ইস্যু দ্যাট দ্য টেলিভিশন চ্যানেল উইল টেলিকাস্ট, একটা ইস্যু যেটা কিনা টেলিভিশন চ্যানেলে প্রকাশ করবে, তাহলে ইস্যু কোনটা সেটা তো জানি না, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। এই হচ্ছে বিষয়। তো দেখো এখানে দ্য ফ্যাক্ট দ্যাট দ্য এটা সান থেকে এটা রাইজেস ইন রিপ্লে দ্য চাই, ইস্ট, ইট ইজ নট সার্টেন, তাহলে এটা নাউন ক্লজ কেন হলো না? কোনটা? দ্য ইস্যু ইট ইজ নট সানটেড, তো দা ইস্যু 4 কই গেল? নাম্বারটা, এটা তো বললাম না যে এর ইটে ধারাবাহিক ক্লজ কনভার্ট, হবে না? ইটে কনভার্ট করবা কখন? যখন শুরুতে বা শেষে আন্ডারলাইন করা থাকবে, মাঝখানে থাকলে কেন তুমি ইটে কনভার্ট করতে যাবা? তার আগে তো অলরেডি নাউন আছেই, এটা তো ওইটারই একটা মডিফিকেশন, মডিফাই করতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা বলছিলাম সাবজেক্ট অবজেক্ট বা ওই জায়গাতে বসলে তোমার নাউন হয়, সেটাকে তুমি ইনটে কনভার্ট করবা, নর্মাল গুলাকে না। আবার অনেক সময় সাবজেক্ট অবজেক্টের জায়গায় যখন ব্যক্তিবাচক বোঝাবে, তখনও কিন্তু সেটাকে ইটে কনভার্ট করা যায় না, বাট স্টিল সেটা নাউন হয়। তো এগুলো আমরা দেখবো, কিছু ব্যতিক্রম তো থাকেই, বাট এটাকে ওইভাবে ভাই এই যে তুলবা না। দা ল আছে না, দা হ্যাঁ, ল তো এটা মডিফাই করতেছে না ল কে ভাইয়া, যে দ্যাট দিয়ে শুরু হইছে, দ্যাট উই আর নট নাউনটাকে মডিফাই এলিজিবল টু করতেছে কাম না। ইন, ধরো আমি একটা নিয়ম করলাম তুমি ভিতরে ঢুকতে পারবে না, তো নিয়মটাই তো এটা, ও আচ্ছা আচ্ছা, বুঝছি, ঠিক আছে ভাই। বুঝো নাই? এবার দেখো দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট উইল বি ডিসকাসড হেয়ার, তাহলে এখানে ফ্যাক্ট আর এই যে দ্যাট দ্য সান, এটা কি একই জিনিস না? এটা তো ফ্যাক্টটা। জি ভাই।
দেখো নেক্সট যেটা ছিল যে দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট উইল বি ডিসকাসড হিয়ার, এখানে কিন্তু এটা এক্স্যাক্টলি ওইটাই। দ্যাট মিনস এখানেও কিন্তু অ্যাপোজিশন হয়েছে, এই জন্য এটাও কি হবে, নাউন ক্লজ হবে। পরেরটা দেখো দ্য ফ্যাক্ট দ্যাট দ্য প্রফেসর মেক্স আস নো উইল বি ডিসকাসড হিয়ার, একটা ফ্যাক্ট যেটা কিনা আমাদেরকে প্রফেসর জানাইছে। তো ফ্যাক্ট কোনটা, সেটা কি এখানে অ্যাপোজিশন নাকি এটা জাস্ট অবস্থা? এটা কিন্তু অবস্থা, কারণ এক্স্যাক্টলি কি ফ্যাক্ট সেটা আমরা জানি না, এই জন্য সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর দেখো দ্য ম্যাটার দ্যাট আই হ্যাভ কাম টু নো ওভার দ্য টেলিফোন, তাহলে ম্যাটারটা কোনটা অ্যাকচুয়ালি, সেটা কি বলছে? বলছে যে টেলিফোনের মাধ্যমে একটা ম্যাটার সম্পর্কে জানতে পারছি, তাহলে এটাও অবস্থা, তাহলে এটাও অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু লাস্টেটা দেখো ইউর বিলিভ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান ইজ এ ফ্যাক্ট, তাহলে এখানে বিলিফটাই কি এটা না? জি ভাইয়া, বলো তো, নাউন। তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। সো এই জায়গাটা একটু কেয়ারফুল থাকবা যে নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে। নেক্সট চলে আসো অ্যাডভার্বিয়াল ক্লজ। সো অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে তোমার এখানে অ্যাডভার্বের কাজ কি, ভার্বকে মডিফাই করে, তাই না? তো এই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে অ্যাডভার্বিয়াল ক্লজটা ভার্বকে মডিফাই করতেছে। এ ক্লজ দ্যাট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা মূলত তোমার টাইম শো করতে পারে, প্লেস শো করতে পারে, ম্যানার শো করতে পারে, রিজন শো করতে পারে, এরকম। কারণ আমরা জানি অ্যাডভার্ব গুলো মূলত এগুলি দেখায়। আর অ্যাডভার্ব শুরু হয় তোমার দো, অলদো, ইভেন, ইফ, দেন, আনলেস, হোয়েন, হোয়াইল, অ্যাজ, সিন্স, এটসেট্রা দিয়ে। তার মধ্যে এই যে আনলেসটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, হোয়াইলটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখবা। এখন খেয়াল করো যে কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লজটা কাজ করে। এখানে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ বোঝার জন্য তোমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কনসেপ্ট আর একটা হচ্ছে তোমাদের কমন সেন্স, দুইটা জিনিস লাগবে। তুমি কনসেপ্ট বুঝছো কিন্তু কমন সেন্স ইউজ করবে না, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। সাপোজ স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, এটা নিচে আন্ডারলাইন, হোয়াইল ইট ইজ হট। তো আমাকে বলো হোয়াইল ইট ইজ হট কাকে মডিফাই করতেছে? এখানে দুইটা জিনিস থাকে, স্ট্রাইক। আয়রনকে নাকি স্ট্রাইককে? তো অলরেডি একজন আয়রন, বলছে স্ট্রাইককে, আরেকজন বলতেছে আয়রন, আয়রন, কিন্তু মনে রাখবা এইটা মডিফাই করতেছে স্ট্রাইককে, আয়রনকে না। স্ট্রাইক কে? তুমি তুমি রিয়েলিটিতে চিন্তা করো, এটি কথাটার মিনিং কি? মিনিং হচ্ছে যে লোহা গরম থাকতে থাকতে সেটাকে আঘাত করা উচিত, তাইলেই তুমি সেটাকে একটা শেপ দিতে পারবা। এটা একটা ধরো প্রবাদ আর কি, কাইন্ড অফ বলা যায় যে যখন তোমার সুযোগ আসবে সেটাকে সদ্ব্যবহার করতে হবে, তুমি পরে করলে লাভ নাই, তাই না? যে রাইট অন টাইম। তো এখন এটা মিনিংটা কি দেয় যে কখন আঘাত করবা, যখন গরম থাকবে তখন। তাহলে লোহা গরম কি গরম, লোহা গরমও থাকতে পারে, লোহা ঠান্ডাও থাকতে পারে, লোহা এরকমও থাকতে পারে, কিন্তু এইখানে এমফাসিস দেওয়া হচ্ছে কখন তুমি আঘাতটা করবে সেটার দিকে। কথা বুঝছো? তো রিয়েলিটি অনুযায়ী, কমন সেন্স অনুযায়ী দেখো এটা বলতেছে স্ট্রাইকে মডিফাই করতেছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ স্ট্রাইক হচ্ছে ভার্ব, ভার্বকে যে মডিফাই করে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। বাট এমনিতে যদি কনসেপ্ট চিন্তা করো হোয়াইল ইট ইজ হট, আর এমনিতে দেখো যখন সেটা মানে গরম থাকে, তো যখন জিনিসটা মানে কি, টাইম নির্দেশ করতেছে না? টাইম কিসের সাথে সম্পর্কিত? টাইম ক্রিয়ার সাথে সম্পর্কিত, ভার্বের সাথে সম্পর্কিত। কথা বুঝছো? আয়রন যদি বলতো দ্য আয়রন হুইচ ইজ হট, হুইচ বললে সেটা ভিন্ন কথা ছিল, যেটা তখন আয়রনকে মডিফাই করতো, কিন্তু এখন বলছো হোয়াইল, যখন গরম থাকবে তখন মাইট দেওয়া উচিত। তো বুঝছো কি বিষয়টা, বলো? ওকে, এটা যদি বুঝে থাকো পরেরটা দেখো আই ওয়েন্ট হোয়ার হি রিসাইডেড, তাহলে হোয়ার হি রিসাইডেড এটা কাকে মডিফাই করতেছে? এই যে ওয়েন্ট কে, আই, ওয়েন্ট কে। আইকে না কিন্তু। ওয়েন্ট হচ্ছে ভার্ব, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর আই ইফ আই লাইক ইট আই শ্যাল বাই, তাহলে ইফ আই লাইক ইট এটাই ধরো আন্ডারলাইন করা, তাহলে এটা কি হবে? ওই যে আমি যে কিনবো কি কিনবো না এটাকে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই এই ভার্বকে মডিফাই করাতে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। হি ইজ ওল্ডার দেন হি লুকস, তাহলে দেন হি লুকস দেয়া দেওয়া আছে ধরো, তাহলে দেন হি লুকস হচ্ছে কি, সে কেমন, যে সে Older। ওল্ডার। তো ওল্ডার যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি কম্পেয়ার করো বা মডিফাই করো, তাহলে সেটা কি হয়, অ্যাডভার্বিয়ালি হয়, কারণ অ্যাডজেক্টিভকেও অ্যাডভার্বই মডিফাই করে। অথবা যদি তুমি ইজ মেইন ভার্বকে মডিফাই করতেছে, সে কেমন হচ্ছে, কেমন অবস্থা, সেটাও হিসেবে অ্যাডভার্বিয়াল চলে আসে। তারপর অ্যাজ ইউ হ্যাভ মেড ইউর বেড ইউ শুড লাই অন ইট, তুমি যেহেতু তোমার বিছানা তৈরি করে ফেলছো, যে ইউ শুড লাই অন ইট এটা কাকে মডিফাই করতেছে? এই যে মেড, মেট কে। বিছানা গুছাইছো কি গুছাও নাই সেটার উপর ডিপেন্ড করতেছে। যদি গুছানো না হয়, মেড যদি না হয় তাহলে শুবা না, আর যদি হয়ে থাকে তাহলে শুয়ে পড়ো, দ্যাটস অল। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন চলে আসো এখানে, এগুলার অ্যান্সার তোমরা করবা। আই হ্যাভ এ লিটল শ্যাডো হুইচ গোজ ইন অ্যান্ড আউট উইথ মি, তাহলে এটা বলো, এটা কোন ক্লজ? হুইচ গোজ ইন অ্যান্ড আউট উইথ মি, বলতে পারো যে ভাই এটা শেষে আন্ডারলাইন করা আছে, এটা কি ইটে কনভার্ট করে দেখি,
দেখো যাবে না কিন্তু, আই হ্যাভ এ লিটল শ্যাডো ইট, হইলো? হবে না কিন্তু, তো নাউনে ফেলা হবে নাই। Adjective clause. Adjective clause. ইয়েস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কেননা এইটা দেখো হুইচ গোজ, তো এটা হুইচ কাকে নির্দেশ করতেছে? এই শ্যাডোকে, Shadow. শ্যাডোর অবস্থা প্রকাশ করতেছে, তো শ্যাডো তো নাউন, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা দেখো অল দ্য ব্লেসিং উই এনজয় কাম ফ্রম গড, তাহলে উই এনজয় কাম ফ্রম গড এটা কাকে মডিফাই করতেছে? এই ব্লেসিং কে না? Blessings. Blessing. ব্লেসিং তো নাউন, Adjective তাহলে এটা কি? clause. এটাও অ্যাডজেক্টিভ ক্লজ। Adjective clause. বাট এই দুইটা বলো কি? আনলেস ইউ ওয়ার্ক হার্ডার ইউ উইল এটা ফেল, একবার ভাইয়া, আনলেস আছে না? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ এখানে দেখো যদি তুমি ঠিকঠাক ভাবে পরিশ্রম না করো তুমি ফেল করবা, ঠিক আছে? আই উইল গিভ ইউ এ ম্যাপ সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড দ্য ওয়ে, তাহলে সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড দ্য ওয়েটা কাকে মডিফাই করতেছে? ম্যাপকে নাকি গিভকে? Give. ম্যাপ না কিন্তু, গিভ গিভকে। ভাইয়া। আমি দিচ্ছি কেন সেটা ম্যাটার করে, কি দিচ্ছি ম্যাপের সাথে এটা কানেক্টেড না, সো দ্যাট দেওয়াকে নির্দেশ করতেছে, তাই এটা অ্যাডভার্ব। তো আমি আবারও বলতেছি, যখন তুমি অ্যাডভার্বিয়াল ক্লজ করতে যাবা তখন একটু কমন সেন্স ইউজ করতে হবে, রিয়েলিটিকে জাজ করতে হবে। এবার চলে আসো ফ্রেজের মধ্যে, আমাদের ক্লজ কিন্তু শেষ, বুঝছো? ক্লজ শেষ, এবার চলে আসো ফ্রেজ। ফ্রেজ কি বলছে? এখানে ফাইনিট ভার্ব থাকবে না, কিন্তু কনসেপ্ট আগের ওগুলাই। তাহলে দেখো, হি ইজ এ ম্যান অফ লেটার্স, এখানে শেষে আন্ডারলাইন করা আছে। বলতে পারো যে ভাই এটাকে ইটে কনভার্ট করি, তো ব্যক্তির ক্ষেত্রে কি তোমার এরকম করা যায় নাকি? ব্যক্তিকে তো ইটে বলতে হবে না, মানুষকে কি ইট বলবা? বলবা না। তো এখানে দেখো এটার আগে কি আছে? ডিটারমিনার, আর্টিকেল, আর্টিকেলের পরে কে বসে? নাউন বসে, তাহলে এটা নাউন। বসে। আই এম ওয়ারিড অ্যাবাউট, অ্যাবাউট প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কে বসে? নাউন বসে। আর এটাকে কিন্তু, যেহেতু এটা মানুষের কথা বলে নাই, আই এম ওয়ারিড অ্যাবাউট একটা জিনিসের কথা বলছে, তাহলে এটাকে এটা কনভার্ট করা যায়, আই এম ওয়ারিড অ্যাবাউট ইট, এটাকে যাচ্ছে। দে ওয়ার টায়ার্ড অফ ডেলিভারিং স্পিচেস, তাহলে দে আর টায়ার্ড অফ ইট বলা যায়, ইট। ঠিক আছে? হি, এমনি তো প্রিপোজিশনের পরে একটা জিনিস আসছে, সেটা নাউনই হবে, স্বাভাবিক ব্যাপার। বাট এটা দেখো, হি ইজ এ ম্যান অফ গ্রেট পার্সোনালিটি, এইটা কি হবে? এটা অ্যাডজেক্টিভ ভাইয়া, ম্যানকে মডিফাই করতেছে। ম্যানকে মডিফাই করতেছে, ম্যান তো নাউন, আর তার সম্পর্কে বলতেছে যেহেতু, তাই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে দেখো বলা আছে এ ফ্রেজ স্টার্ট উইথ এ প্রেপোজিশন এন্ড হ্যাজ ইটস অ্যান্টিসিডেন্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে দেখো প্রেপোজিশন দিয়েই শুরু হয়েছে এবং তার আগে তার নাউন বসে আছে, মানে অ্যান্টিসিডেন্ট বসে আছে, এই জন্য সেটা ওই নাউনকে মডিফাই করাতে সে অ্যাডজেক্টিভ। তারপর এটা দেখো, হি ইজ এ ম্যান অফ গ্রেট পার্সোনালিটি, এখানে ম্যান সহ আন্ডারলাইন, তাইলে কিন্তু তার আগে ডিটারমিনেট থাকাতে এটা পুরোটাই এখন নাউন হয়ে গেছে। কথা কি বুঝছো? জি ভাইয়া। তো আন্ডারলাইন কতটুকু আছে না আছে এটা খেয়াল রাখতে হবে। এখানে দেখো আবার প্রিপোজিশনের পরেরটুকু আছে, তাই এটা নাউন হয়ে গেছে আবার আলাদাভাবে, প্রিপোজিশনের পরে তো নাউন হয় তাই। তারপর দেখো প্রিপোজিশন সহ আছে আন্ডারলাইন করা, কিন্তু তার আগে অ্যান্টিসিডেন্ট বসেছে, তাই এটা আবার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। উইথ এ ভেইল হ্যাজ কাম টু মিট মি, উইমেনকে মডিফাই করতেছে। তারপরে প্রিপোজিশনের পরে আছে প্রিপোজিশন ছাড়া, এই জন্য আবার সেটা নাউন হয়ে গেছে। তো ফ্রেজের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে। তারপর চলে আসো এখানে কয়েকটা কোশ্চেন। এ ভিলেজ উইদাউট এনি ইনহেবিটেন্টস মে রুইন, তাহলে এনি ইনহেবিটেন্টস মে রুইন এটা কাকে মডিফাই করতেছে? Noun. হুম, এটা নাউন ক্লজ রাইট, বাট মডিফাই করতেছে না কাউকেই, এটা হচ্ছে তার আগে দেখো উইদাউট আছে, উইদাউট কি? উইদাউট একটা প্রিপোজিশন, Preposition. তাহলে এটা হচ্ছে নাউন ডিরেক্ট। তারপর দেখো এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিজ হ্যাজ কাম ফর হেল্প, তাহলে এটা কাকে মডিফাই অ্যাডজেক্টিভ ভাইয়া। করতেছে? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার আগে Man অ্যান্টিসিডেন্ট কে. আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তারপর এটা বলো এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিজ, এখানে ইন বাদে পরেরটুকু, তাহলে এটা কি? নাউন। নাউন। Noun. তারপর অফ ওয়ান্ডারফুল পেশেন্স প্রিপোজিশনের পরে আছে, এটাও Noun. নাউন। Noun. তো আই গেস এই জিনিসগুলো তোমরা এখন ক্লিয়ার। এখানে আসো, নাউন ফ্রেজের মধ্যে আরো কিছু, যে সাবজেক্ট অবজেক্ট বা অ্যাপোজিশন হিসেবেও তোমার নাউন ফ্রেজ থাকতে পারে। দ্য লার্নিং অফ ইংলিশ ইজ ডিফিকাল্ট, তুমি এটা সাবজেক্টের জায়গায় বসছো না শুরুতে, ইট ইজ ডিফিকাল্ট হয়ে গেল। দ্য টল অ্যান্ড হ্যান্ডসাম বয় উইল মিট মি টুমোরো, এটাকে কিন্তু মানুষের কথা বলেছে, এখানে কিন্তু ইট বলা যাবে না, ইট উইল মিট মি টুমোরো হইলো কিছু? মানুষকে কি গরু ছাগল মনে করছে যে মানুষকে ইট বলবে? কিন্তু সেটা বলা যাবে না। তো এটা এমনিতেই দেখতে হবে যে সাবজেক্টের জায়গায় বসে আছে, তাই এটা নাউন। তারপর দেখো হি প্রমিসড টু কাম এগেইন, এটাকে বলতে পারো হি প্রমিসড ইট, তাই না? ইট, এটাও নাউন ফ্রেজ, অবজেক্টের জায়গায় বসছে। হি স্টপড টেকিং ড্রাগস, তাহলে হি স্টপড ইট, অবজেক্টের জায়গায় বসছে। দে বট ইট এ বিগ বাস্কেটের জায়গায় ইট, তো দেখো এগুলো সবই হচ্ছে কি? নাউন ফ্রেজ। নাউন Noun. প্লেস। তারপরটা দেখো নাউন ফ্রেজ অ্যাজ অ্যাপোজিটিভ, অনেক সময় অ্যাপোজিটিভ হিসেবেও নাউন ফ্রেজ হতে পারে। এই অ্যাপোজিটিভ গুলো যখন হয় তখন হুবহু ওই জিনিসটাকেই বোঝায়, এই জন্য সেটা নাউন হয়, আর তার আগে কমা বসে। যেমন ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে এই ঢাকার এইটা কি দুইটা ভিন্ন জিনিস না একই জিনিস?
একই জিনিস। তাহলে এটা অ্যাপোজিটিভ, তাহলে এটা নাউন। দ্য ম্যান মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে এটা কি ভিন্ন জিনিস নাকি একই জিনিস? একই একই জিনিস, জিনিস। এটাও নাউন। মোবাইল ফোন এ ওয়ান্ডারফুল মিডিয়াম অফ কমিউনিকেশন, তো এটা তো মোবাইল ফোন কি বুঝাইছে, এই জন্য অ্যাপোজিশন হিসেবে নাউন। তারপর অ্যাডজেক্টিভ ফ্রেজে চলে আসো, যেটা কিনা তার আগে কোনো একটা অ্যান্টিসিডেন্টকে মিন করবে, তার দোষ গুণ অবস্থা প্রকাশ করবে। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড এটা কাকে মডিফাই করতেছে, কার গুণাবলী প্রকাশ করতেছে? ইংলিশের, তাহলে ইংলিশ তো ইংলিশ। নাউন, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর আই নো দ্য চাইল্ড ক্রাইং লাউডলি, তাহলে ক্রাইং লাউডলি এটা কাকে মডিফাই করতেছে? চাইল্ডকে, তাহলে এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য ম্যান হ্যাভিং এ লট অফ মানি ইজ মাই আঙ্কেল, তাহলে হ্যাভিং এ লট অফ মানি এটা কাকে মডিফাই করতেছে? ম্যানকে, দ্যাট মিনস এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারছো? এগুলো সহজ আছে। অ্যাডভার্ব এবং নাউন ফ্রেজের মধ্যে একটু পার্থক্য দেখো এখানে, যে অ্যাডভার্ব গুলো মূলত টাইম শো করে, প্লেস শো করে, ম্যানার শো করে, রিজন শো করে, ডিগ্রি শো করে, আমরা ওখানেও বলছিলাম ক্লজের ক্ষেত্রে। এখন জাস্ট এটা ফ্রেজ আর কি। তাহলে হি বিহেভড মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তাহলে এই যে ইন এ ফ্রেন্ডলি ওয়ে এটা কি? এটা তার যে বিহেভ কেমন করছে সেটাকে বোঝাচ্ছে না? হাউ, হ্যাঁ। ম্যানার, জি, তাহলে এটা কি হবে? ম্যানার। অ্যাডভার্ব ফ্রেজ। adverb phrase। তারপর দেখো হি ডিড নট কাম বিকজ অফ হিজ ইলনেস, তাহলে কেন আসে নাই? হোয়াই, রিজন শো করতেছে না, তাহলে কেন আসে নাই? যে হুম। কাম, কামের রিজন, তাহলে কি হবে? অ্যাডভার্ব ফ্রেজ। তারপর ইন এ স্মল স্লাম, স্লাম মানে হচ্ছে বস্তি, তাহলে স্মল স্লাম এটা কি? ওই যে কোথায় বসবাস করে, প্লেস হোয়ার, সেটাকে নির্দেশ করতেছে, তো এটাও অ্যাডভার্ব ফ্রেজ। এই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজের ব্যাপারটা। এবার চলে আসো প্রেপোজিশনাল ফ্রেজ, এটাই আমাদের লাস্ট কন্টেন্ট এই যে ইয়ের মধ্যে, তারপর আমরা কোশ্চেন সলভ করব, শেষ। তো দেখো, প্রেপোজিশনাল ফ্রেজটা হচ্ছে যেটা প্রেপোজিশন দিয়ে শুরু হয় বা প্রেপোজিশন দিয়ে শেষ হয়, সরি মানে প্রেপোজিশন দিয়ে শুরু হবে, শেষ যে কোনো কিছু দিয়ে হইতে পারে, কিন্তু শর্ত হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হইতে হবে। এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজ কাজের ভিত্তিতে আবার অ্যাডজেক্টিভেরও কাজ করে, অ্যাডভার্বেরও কাজ করে। অ্যাডজেক্টিভ কখন কাজ করে? যখন সেটা তার আগের কোনো একটা অ্যান্টিসিডেন্ট বা নাউন প্রোনাউনকে মডিফাই করে। অ্যাডভার্ব হিসেবে কখন কাজ করে? যখন সেটা তার আগের কোনো ভার্বকে মডিফাই করে। কথা বুঝছো? তো ধরো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, বোঝা যাচ্ছে যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, সেইটা কাজ করতেছে অ্যাডজেক্টিভ ফ্রেজের, অর্থাৎ তার আগের একটা অ্যান্টিসিডেন্টকে সে মডিফাই করতেছে। এখন অপশনের মধ্যে প্রিপোজিশনাল ফ্রেজও উত্তরে আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ উত্তরে আছে, তুমি কোনটাকে দিবা? বলো, কোনটাকে উত্তর দিবা? প্রিপোজিশনাল ফ্রেজ। হম, প্রিপোজিশনাল ফ্রেজ দিলে হবে না, সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ দিতে হবে। কারণ দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ তো দেখতেই পাচ্ছো, বাট আমি বলছি মোর ডিপ, আরো ভিতরে গিয়ে, যে প্রিপোজিশনাল ফ্রেজ আলাদা দুইটা জিনিসের কাজ করে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ আর একটা অ্যাডভার্বের কাজ। তো যখন তোমার স্পেসিফিকলি, মানে যত স্পেসিফিক অ্যান্সার দেওয়া থাকবে সেটা উত্তর হবে নাকি উপরের জাবসাটা অ্যান্সার হবে? স্পেসিফিকটা হবে, তাহলে এটা স্পেসিফিক। আরো ডিপ ডিপ লেভেলের অ্যান্সার, এটা হবে তখন উত্তর। এই জন্য অনেকে দেখবা যে বিভিন্ন সময় কোশ্চেন করে, ভাই এটা কেন হলো, এটা তো প্রিপোজিশন, দেখা যাচ্ছে প্রিপোজিশন, এটা অ্যাডজেক্টিভ কেন দিল? তো এই উত্তরে কি দিব? যেমন দেখো, একজন স্টুডেন্ট তাকে ধরো আমি বললাম যে তুমি রচনা লিখো, রচনা কি লিখবা? রচনা লিখবা যে হচ্ছে ইয়ের উপরে, সাপোজ ধরো কিসের উপর রচনা লিখবা? এই যে গরমকাল, গরম গ্রীষ্মকাল নিয়ে রচনা লিখবা। তো সে রচনা খুব সুন্দর করে লিখলো, অনেক ডিপ ডিপ ইনফরমেশন দিল, তাকে মার্ক বেশি দিব নাকি যে হচ্ছে ঝাপসা ভাবে লিখছে, গরমকালে গরম পড়ে এটা বলতে বলতে শেষ, তাকে মার্ক বেশি দিব? যে ডিটেলসে বলছে তাকে দিব। তো স্পেসিফিক অ্যান্সার বেটার, এই জন্য আর কি। তো এখানে দেখো, আবার অনেক সময় দেখবা কোনো একটা কিছু জিরান্ড হিসেবে কাজ করতেছে, অপশনে নাউন থাকতে পারে, তাই বলে কি তুমি নাউন দাগে দিবা? জিরান্ড আরো স্পেসিফিক, এই জন্য জিরান্ড অ্যান্সার করতে হয়। তো এটা দেখো, হি কুড নট কাম অন দ্য অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তাহলে এটা কি প্রেপোজিশন দিয়ে শুরু হইছে না? তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ। বাট উত্তরে যদি সেখানে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজটা থাকে, তাহলে সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, কারণ এটা কামকে মডিফাই করতেছে, কেন আসে নাই, রিজনকে নির্দেশ করতেছে। তারপর দেখো, দ্য কিং ইজ এট দ্য পয়েন্ট অফ ডেথ, তাহলে এটা দেখো কিং এর অবস্থা না, কিং এর, সে মরে যাচ্ছে না বেঁচে আসছে, তাহলে এইরকম, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু এগুলো সবই প্রিপোজিশনাল ফ্রেজ, যদি এগুলো অপশনে না থাকে তাহলে গিয়ে তুমি প্রিপোজিশন দিয়ে বের হয়ে যাবা, এটা আর কি। সেখানে আমাকে এবার কয়েকটা কোশ্চেনের অ্যান্সার করবা, এগুলা বিভিন্ন সময় চাকরির পরীক্ষাতে আসছে আর অ্যাডমিশনেও আসতে পারে, তো দ্যাটস ওয়াই। সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেড এগস, এখানে সিটিং হ্যাপিলি কোন ক্লজ? ফ্রেশ তো। ফ্রেজ আচ্ছা, এটা না? ফ্রেজ, হ্যাঁ রাইট, কোন ফ্রেজ?
বলো। Adjective. adverb. অ্যাডজেক্টিভ। হ্যাঁ অ্যাডজেক্টিভ হচ্ছে। সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেইড এগস। ওকে, তো এখানেও কিন্তু কমন সেন্স আছে। এটার উত্তর হচ্ছে Laid অ্যাডভার্বিয়াল ফ্রেজ। adverb phrase. Laid হ্যাঁ, ডিম পারছে। মানে এখানে চিকেন সে আনন্দ করে বসে আছে না কি করে বসে সেটা বিষয় না, তুমি ডিম রাত্রেবেলা ভাইজা খাইতে পারবে কিনা সেটা হচ্ছে মেইন বিষয়। তো ডিম পারছে যে ওইটার দিকে এমফাসিস। এই জন্য সিটিং হ্যাপিলি এটা হচ্ছে ওই যে ডিম পারছে কি পারে না সেটাকে মডিফাই করতে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে। তারপরটা বলো, হি র্যান উইথ গ্রেট স্পিড। তাহলে উইথ গ্রেট স্পিড কাকে মডিফাই করতেছে? প্রিপোজিশনাল ফ্রেজ এটা, Ran. কিন্তু এটা মডিফাই করতেছে র্যান কে, Ad- এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। Adverb phrase. Adverbial হ্যাঁ, phrase. হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। তাহলে এটাও কিন্তু এই সেম অ্যাডভার্বিয়াল Adverbial. ফ্রেজ। দিস ইজ দ্য বুক আই লস্ট, এটা কি হবে? Adjective. অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ এটা, ঠিক আছে, অ্যাডজেক্টিভ Clause. ক্লজ, হ্যাঁ I এটা lost. কিন্তু ফ্রেজ না। তারপর দেখো, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, এটা তো এমনি বলছি পড়েছি তখন, অ্যাডভার্বিয়াল ক্লজ। Clause. তারপর চলে আসো এখানে, টেল মি হোয়ার আর ইউ নাও, এটা কি হবে? Tell me it. The Yes, noun. তাহলে এটা হচ্ছে নাউন Noun ক্লজ। clause. Clause. তারপরটা বলো, ডোন্ট ডু এনিথিং দ্যাট হার্টস ইউর টিচার, তাহলে এটা কি হবে? Anything. এ ভাইয়া এই adjective. এই যে এনিথিং কে মডিফাই করতেছে, তাই আই ক্যানট রিমেম্বার হোয়েন হি কেম হেয়ার, তাহলে এটাকে রিমেম্বার কে মডিফাই করতেছে, সময় টাইম, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর দেখো, হি গেভ মি, ও সরি এটা নাউন, দেখো 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 এইটা দেখো, It. আই I ক্যানট can't রিমেম্বার ইট, remember it. শেষে আছে না, এটাকে ইটে হ্যাঁ কনভার্ট করা যাচ্ছে, তাই এটা হচ্ছে ইটে কনভার্ট করে যাওয়াতে এটা নাউন। clause. মুছে দিচ্ছি ধরো। এই জন্য খেয়াল রাখবে, দেখছো আমি কিন্তু ভুল করে বসছিলাম, ওইটা অ্যাপ্লাই করতে যাইনি। তারপর দেখো, হি গেভ মি এভরিথিং আই আস্কড ফর, তাহলে এভরিথিং কে মডিফাই করতেছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস, তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়ার এভার ইউ গো আই শ্যাল ফলো ইউ, তাহলে ফলো করব তুমি যেখানে Adverb. যাবা, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ। Adverbial. এবার আসো, হি ওয়ার্কড হার্ড বাট কুড নট সাকসিড, তাহলে এটা কি হবে? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওয়ার্কড হার্ড কিন্তু তারপরও সে সাকসিড করলো না, কারণ ওই যে ওয়ার্কড হার্ড ওইটাকে মডিফাই করতেছে ইন এ সেন্স, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারো। ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, তাহলে আনটিল দিয়ে শুরু হলেও কি হয়? টাইমকে নির্দেশ করে, অ্যাডভার্বিয়াল ক্লজ। স্টে হোয়ার ইউ আর, এটাও কিন্তু ওই যেই যেখানে আসো সেখানে স্টে করো, কাজকে নির্দেশ করতেছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ এইটাই কিন্তু নিজেই একটা ফাইনাইট ভার্ব, স্টে একটাই ফাইনাইট ভার্ব। রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল, তাহলে এটা কি হবে? পড়ো ঠিকঠাক ভাবে নাইলে Adverbial. ফেল করবা, তাহলে এটাও Clause. অ্যাডভার্বিয়াল ক্লজ। Clause. সো এখন দেখো, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা কোশ্চেন, আনলেস দ্য ক্রাউন ক্যান মেক এ বেটার কেস দ্য অ্যাকিউজড মার্ডারার উইল নট বি কনভিন্সড, তাহলে এটা কোন ক্লজ? আনলেস দিয়ে শুরু Adverb হয়েছে, ভাইয়া। অ্যাডভার্বিয়াল ক্লজ। রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন, কোথায় এখানে প্রিপোজিশনাল ফ্রেজ আছে বলো? খুবই সিম্পল, আফটার ওয়ার্ক, এটুকু। After. তারপর এটা বলো, রাজশাহী ইউনিভার্সিটি আরেকটা কোশ্চেন, হোয়ার হি লিভস ইজ এ মিস্ট্রি, এ noun clause হবে. It is a mystery. নাউন ক্লজ বলতে পারো, ইট ইজ এ মিস্ট্রি। ওকে, এটাও দেখো, আই এম গোয়িং দেয়ার টু ভিজিট মাই ফ্রেন্ড, এটা কি হবে? অ্যাডভার্বিয়াল। Adverb. অ্যাডভার্বিয়াল না, মনে এটা হচ্ছে। imperative clause. এটা তো কোনো Adjective. মানে এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ হবে, ঠিক আছে, আই এম গোয়িং দেয়ার টু ভিজিট মাই ফ্রেন্ড, ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে নাও infinitive phrase. এটা দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, কিন্তু প্রিপোজিশনের মধ্যে আরো স্পেসিফিক হচ্ছে ইনফিনিটিভটা, এই জন্য এটা অপশন এটাই ছিল। তারপর দেখো, নিয়ার দ্য ফরেস্ট দ্য পুলিশ ফাউন্ড এ সিক অ্যান্ড ওল্ড রোহিঙ্গা লাইং অন হিজ ব্যাক অ্যান্ড ক্রাইং পাইটিয়াসলি, তাহলে লাইং অন হিজ ব্যাক এখান থেকে শুরু ধরো, ক্রাইং পাইটিয়াসলি ফর হেল্প, তাহলে এটা কি রোহিঙ্গাকে মিন করতেছে না তার অবস্থা, তাহলে কি হবে? Adjective phrase. Adjective. অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য গার্ল ইন গ্রেন, তাহলে গার্লকে মডিফাই করতেছে না, তাহলে কি হবে? এটা কিন্তু প্রিপোজিশনাল Adjective. ফ্রেজ, বাট স্টিল এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তাই অ্যাডজেক্টিভ। তো এই হচ্ছে গিয়ে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখালাম। তো
কন্ডিশনাল বলো, তারপরে ক্লজ এন্ড ফ্রেজ বলো, এখান থেকে যদি এখন কোশ্চেন আসে পারবা না? জি ভাইয়া। ওকে, এখন আরেকটা টপিক, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর হচ্ছে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ। এটাকে এখন আমরা আপাতত অফ রাখি, আমরা হচ্ছে এটাকে পরের ক্লাসে পড়াবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এখান থেকেও 2 মার্ক 100% পাবা। তো আজকে এই পর্যন্তই থাক, কারণ অনেক লং হয়ে গেছে ক্লাস অলরেডি।